আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরে দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 50, তার মধ্যে 40 নম্বর লিখিত পরীক্ষা হবে আর 10 নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে। 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে, তার সিলেবাসটা দেখে নাও। তোমাদের থাকবে আরও বেঁধে বেঁধে থাকি, জ্ঞানচক্ষু, আফ্রিকা, হারিয়ে যাওয়া কালি কলম আর অসুখী একজন। আর তোমাদের ব্যাকরণ থেকে থাকবে কারক ও অকারক সম্পর্ক এবং অনুবাদ। আর কোনি অর্থাৎ সহায়ক পাঠ থেকে থাকবে 1 থেকে 39 পৃষ্ঠা পর্যন্ত। আর তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। স্ক্রিনে কিন্তু তোমরা দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 7টি প্রতিবষ্টি মান 1 করে 1 × 7 = 7। প্রথম, তপনের মেসোমশাই ছিলেন স্কুলের শিক্ষক, ব্যাংকের ম্যানেজার, কলেজের প্রফেসর, একজন প্রকাশক। উত্তর হবে কলেজের প্রফেসর। অসুখী একজন কবিতায় গাছটির রং ছিল সবুজ, গোলাপি, হলুদ না সাদা। উত্তর হবে গোলাপি। আমাদের ডান পাশে গিরিখাত ধস, সাগর না নদী। উত্তর হবে ধস। আফ্রিকা হার মানাতে চাইছিল শঙ্কাকে, প্রকৃতিকে, আকাশকে না সমুদ্রকে। উত্তর হবে শঙ্কাকে। পরের প্রশ্ন, আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল ঝর্ণা কলম, ফাউন্টেন পেন, রিজার্ভার পেন, পার্কার পেন। উত্তর হবে রিজার্ভার পেন। লাঠি তোমার দিন ফুরায়েছে, এই কথা বলেছেন বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, রামমোহন। উত্তর হবে বঙ্কিমচন্দ্র। ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে গঠিত হয় ক্রিয়াপদ, নামপদ, অকারক পদ, বিশেষ্যপদ। উত্তর হবে ক্রিয়াপদ। নিচের কোন বিভক্তিকে তির্যক বিভক্তি বলে? এ রে, তে র। উত্তর হবে এ। লেখক লেখেন, লেখকের দ্বারা দাগ। নিম্নরেখ পদটি হলো সমধাতুজ কর্তা, সমধাতুজ কর্ম, সমধাতুজ করণ, উপবাক্যায়ী কর্তা। উত্তর হবে সমধাতুজ কর্তা। ক্ষয় দাগে রয়েছে কম বেশি 20টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 11টি প্রতিবষ্টি মান 1 করে 1 × 11 = 11। প্রথম, কথাটা শুনলে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? তপন শুনেছে তার নতুন মেসোমশাই লেখক, তিনি বই লেখেন এবং সেই বই ছাপাও হয়। এই কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কেন তপন এরূপ মনে করেছিল? তপনের লেখা গল্প তার মেসোমশাই এমনভাবে সংশোধন করেছিলেন যে গল্পের মধ্যে তপন নিজেকে খুঁজে পায়নি, তাই দিনটিকে তার দুঃখের দিন বলে মনে হয়েছে। রক্তের একটা কালো দাগ, রক্তের দাগ কালো কেন? যুদ্ধে মৃত মানুষের রক্ত জমাট বেঁধে শুকিয়ে গিয়েছিল। জমাট বাঁধা রক্ত সাধারণত কালো হয়ে যায়, তাই রক্তের দাগ কালো ছিল। তারপর যুদ্ধ এলো। যুদ্ধকে কিসের সঙ্গে তুলনা করেছেন কবি, বা যুদ্ধকে কিসের সঙ্গে কবি তুলনা করেছেন? অসুখী একজন কবিতায় যুদ্ধকে কবি রক্তের আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করেছেন। শান্ত হলুদ দেবতারা কেমনভাবে ছিলেন? শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিলেন। আমাদের চোখ মুখ ঢাকা, কী কারণে চোখ মুখ ঢাকা? মানুষ যখন পারিপার্শ্বিক বিপর্যয় সম্পর্কে নির্বিকার থাকে তখন বলা হয় তারা উত্তাপহীন জীবনযাপন করে চলেছে। চোখ মুখ ঢাকা বলতে এই নির্বিকার জীবনযাপনকেই বোঝানো হয়েছে। আমাদের মাথায় বোমারু, এই উক্তিটি কিসের ইঙ্গিত বহন করে? বোমারু হলো যুদ্ধবিমান, যেখান থেকে মারণবোমা নিক্ষেপ করে ধ্বংস করা হয় জনপদ। আলোচ্য উক্তিটি যুদ্ধের পরিবেশকে ইঙ্গিতবাহী করে তুলেছে। হায় ছায়াবৃতা, কাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে? নিবিড় বনস্পতি ঘেরা আলোহীন স্থানে আফ্রিকার অবস্থান ছিল বলে তাকে ছায়াবৃতা বলা হয়েছে। নগ্ন করল আপন নির্জল অমানুষতা, কারা কিভাবে নির্জল অমানুষতা নগ্ন করল? ঔপনিবেশিক প্রভুরা মনুষ্যত্বকে পদদলিত করে আফ্রিকার মানুষকে দাসত্বের শৃঙ্খলে বেঁধে ফেলে। সাম্রাজ্যবাদীর অমানুষিক অত্যাচারকে এখানে নির্লজ্জ অমানুষতা বলা হয়েছে। এক সাহেব লিখে গেছেন, সাহেব কি লিখে গেছেন? শ্রীপান্থ তার হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে জানিয়েছেন, এক সাহেব লিখে গেছেন, 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত।
জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তর উল্লেখ করো। শ্রীপান্থর হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে রয়েছে লুইস অ্যাডসন ওয়াটারম্যানের হাত ধরে ফাউন্টেন পেনের জন্ম হয়েছে। আদিতে এর নাম ছিল রিজার্ভার পেন। লেখক কাকে দার্শনিক বলেছেন? যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন, লেখক তাকে দার্শনিক বলেছেন। অনুসর্গ কাকে বলে? যে পদ বিশেষ্য বা সর্বনাম পদের পরে পৃথকভাবে বসে শব্দবিভক্তির কাজ করে তাকে অনুসর্গ বলে, যেমন থেকে, জন্য, দিয়ে ইত্যাদি। পরের প্রশ্ন, সমধাতুজ কর্তা কাকে বলে? একই ধাতু থেকে যদি কর্তা ও ক্রিয়ার উৎপত্তি হয় তখন তাকে সমধাতুজ কর্তা বলে, যেমন লেখক লেখে। নিরপেক্ষ কর্তা কাকে বলে? উত্তর, একই বাক্যে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা যদি ভিন্ন ভিন্ন হয় তবে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে, যেমন সূর্য উঠলে কুয়াশা দূর হয়। অনুসর্গযোগে একটি কর্মকারকের উদাহরণ দাও। তোমার তরে কাঁদে প্রাণ, কারক কাকে বলে? বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কারক বলে। গয় দেখে রয়েছে প্রসঙ্গ ও নির্দেশ সহ যে কোনো একটি প্রশ্নের কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। প্রশ্নের মান রয়েছে 3। রত্নের মূল্য জহুরির কাছে, সপ্রসঙ্গ ব্যাখ্যা করো। আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্প থেকে এই উদ্ধৃতি গৃহীত। তপনের ছোট মেশো বই লিখতেন। তপনের লেখা গল্প ছোট মেশোর হাতে পড়েছিল। জহুরি যেমন কোনটা আসল রত্ন আর কোনটা নয় তা বলতে পারেন, তেমনই একজন লেখক বলতে পারেন কোন লেখা ভালো আর কোন লেখাটা খারাপ। সুতরাং তপনের নতুন লেখাটির গুণমান বিচারের প্রকৃত মানদণ্ড হলো তার লেখক মেসোমশাই এর মতামত। মন্তব্যটি এই অর্থেই তাৎপর্যমণ্ডিত। পরের প্রশ্ন, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। পাথরের মতো বলার তাৎপর্য বিশ্লেষণ করো। কবিতায় বর্ণিত মেয়েটিকে দরজায় দাঁড় করিয়ে রেখে কবি চলে গেলেন বহু দূরে। প্রিয় মানুষটিকে ফিরে আসবে এই প্রত্যাশায় মেয়েটি অপেক্ষায় রইল অবিচলভাবে। এরপর দিন যায়, মাস যায়, এমনকি বছর অতিক্রান্ত হয়ে যায়, কিন্তু মানুষটি আর ফিরে আসে না। প্রিয়জনের বিরহে মেয়েটির কাছে দিন, সময় আর বছরগুলো অসহ্য মনে হয়। পরপর নেমে আসা পাথর যেমন ভার বাড়ায়, তেমনি অপেক্ষার বছরগুলো সেই মেয়েটিকে ভারাক্রান্ত করে তোলে। প্রিয়জনের বিরহের দীর্ঘকালীনতা এখানে ভারী পাথরের সঙ্গে তুলনীয়। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। সব প্রসঙ্গ ব্যাখ্যা করো। শঙ্খঘোষ তার আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতায় আগ্রাসী সাম্রাজ্যবাদীদের কায়েমি স্বার্থের কথা বলতে গিয়ে প্রসঙ্গটির অবতারণা করেছেন। যুদ্ধ মানে নারকীয় হত্যালীলা। যুদ্ধের পর মৃত্যু বিধ্বস্ত জনপদ জুড়ে বিরাজ করতে থাকে মানুষের হাহাকার। যে শিশু আগামী ভবিষ্যতের নাগরিক, যুদ্ধবাজ স্বার্থন্বেষীরা তাদের জীবন নিয়ে রক্তের হোলি খেলে, চারিদিকে পড়ে থাকে শিশুদের নিষ্পন্দ দেহ। ঘরে দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির কম বেশি 150 শব্দের মধ্যে উত্তর দাও। যে কোনো একটি প্রশ্নের মান 5। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? একে অলৌকিক বলার কারণ কি? আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে কেন্দ্রীয় চরিত্র তপন একটি গল্প লিখেছিল। সৌভাগ্যক্রমে তপনের ছোট মাসির বিয়ে হয় একজন অধ্যাপকের সঙ্গে, যিনি ছিলেন লেখক। নতুন মেসোমশাই তপনের গল্পটি পড়েন এবং প্রশংসা করেন। এরপর গল্পটি ছাপিয়ে দেওয়ার জন্য তিনি নিয়ে যান। বেশ কিছুদিন পর তপনের গল্পটি সন্ধ্যাতারা নামক পত্রিকায় ছাপা হয়। গল্প ছাপা হওয়ার ঘটনাটাই তপনের কাছে অলৌকিক বলে মনে হয়। তপনের ধারণা ছিল লেখকেরা অন্য কোনো গ্রহের জীব, সাধারণ মানুষের সঙ্গে তাদের কোনো মিল নেই বলেই সে মনে করত। তাই তার লেখক হওয়ার স্বপ্ন নিতান্তই কল্পনা ছাড়া আর কিছুই নয়। কিন্তু নতুন মেসোমশাইকে দেখে তার জ্ঞানচক্ষু খুলে গেল। সে বুঝল লেখকরাও তার বাবা কাকার মতোই সাধারণ মানুষ। সুতরাং তপনের লেখক হওয়া আর কোনো বাধা রইল না, বা লেখক হওয়ার আর কোনো বাধা রইল না। তার লেখা গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশের জন্য নতুন মেসোমশাই নিয়ে গিয়েছিল। কিছুদিন পর মেসোমশাই তাদের বাড়িতে এলে তপন তার হাতে সন্ধ্যাতারা পত্রিকাটি দেখতে পায়। নিজের লেখা গল্প ছাপা হয়েছে এই ভেবে তপন বিষয়টিকে অলৌকিক বলে মনে করে, কারণ সে কখনো কল্পনা করতে পারেনি তার কাঁচা হাতের লেখা গল্পও কোনো দিন ছাপা হবে। কিন্তু সেই ছবি কতখানি যন্ত্রের আর কতটাখানি
শিল্পীর সেই ছবি বলতে লেখক কোন ছবির কথা বলেছেন? যন্ত্রের ছবি আর শিল্পীর ছবির মধ্যে পার্থক্য কী? সেই ছবি বলতে লেখক কম্পিউটারে আঁকা ছবির কথাই বলেছেন। কম্পিউটার একটি যন্ত্র, কারিগরি সহায়তায় সেখানে ছবি আঁকা হয়। সেই ছবির সঙ্গে মনের কোনো সংযোগ নেই। ছবি আঁকা উন্নত শিল্পকর্ম। শিল্পের সঙ্গে শিল্পীর সম্পর্ক অভেদ্য। কম্পিউটারের মন বলে কিছু নেই, তার রেখা নিছকই যন্ত্রের আঁকিবুকি। আর শিল্পী ছবি আঁকেন অনুভূতির রং এবং রেখায়। সেখানে মনের মধুরী মিশে থাকে শিল্পীর আবেগ এবং মনের গভীর সযত্ন লালিত চিন্তা। রবীন্দ্রনাথও অক্ষর কাটাকাটি করতে গিয়ে আনমনে এঁকে ফেলতেন সাদা কালো ছবি। এই ছবির মধ্যে আছে খেয়ালি আবেগের প্রকাশ, কিন্তু কম্পিউটারে সেই আবেগ হাইপেন অনুভূতির কোনো বালাই নেই। লেখক বলতে চেয়েছেন, মনের জিনিসকে যন্ত্রের সাহায্যে রূপ দিতে গেলে তা কৃত্রিম হয়ে পড়ে। আবেগ ছাড়া শিল্প কখনো জীবন্ত হয় না। ভাব ঘনীভূত হলে শিল্পী তাকে রং তুলির সাহায্যে মন মূর্ত করে তোলেন। তাই কম্পিউটারের ছবি অপেক্ষা শিল্পীর আঁকা ছবি বেশি প্রাণময় হয়ে ওঠে। ইমোদায় রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর কম বেশি 150 শব্দে নিজের ভাষায় লেখো, যে কোনো একটি প্রশ্নের মান 5। পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। কার মাথার ওপর? উদ্ধৃতির তাৎপর্য বিশ্লেষণ করো। অশুভ একজন কবিতায় বর্ণিত অপেক্ষায় দাঁড়িয়ে থাকা মেয়েটির কথাই এখানে বলা হয়েছে। এই মেয়েটির মাথায় পাথরের মতো বছরগুলো নেমে এসেছিল। কবিতার প্রিয় মেয়েটিকে দরজায় দাঁড় করিয়ে রেখে চলে গিয়েছিলেন বহু দূরে। কবে তার প্রিয়জন ফিরে আসবে এই আশায় মেয়েটি অপেক্ষা করতে থাকে। সে দেখে তার প্রিয় মানুষটির চলে যাওয়া পথ দিয়ে স্বাভাবিক নিয়মে একটা কুকুর চলে যায়, হেঁটে যায় গির্জার এক নান। কবি বলতে চেয়েছেন, পথের স্বাভাবিক বৈশিষ্ট্য এখানে বজায় থাকে। মেয়েটিও দাঁড়িয়ে রইল প্রতীক্ষার প্রহর গুণে। কেটে গেল একটা সপ্তাহ, তারপর একটা বছর। এবার বৃষ্টিতে ধুয়ে গেল চলে যাওয়া মানুষটির পায়ের দাগ। তার ফিরে আসার অনিশ্চয়তা আরও গভীর হলো রাস্তায় ঘাস জন্মানোর অনুষঙ্গে। এর দিন অসহনীয়। তখন প্রতিটি প্রহরকে মনে হয় এক একটি পাথরের টুকরো। প্রিয়জনের ফিরে আসার দীর্ঘ প্রতীক্ষা মেয়েটির কাছে পরপর পাথরের মতো সুপাকৃত বেদনাভরা হয়ে দেখা দিল। অতিক্রান্ত বছরগুলো তার কাছে মনে হলো অসহনীয়। প্রতীক্ষার বছরগুলিকে ভারযুক্ত পাথরের সঙ্গে তুলনা করে কবি এখানে গভীর ব্যঞ্জনার সৃষ্টি করেছেন। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কাকে কথা বলা হয়েছে? কিভাবে তার অপমানিত ইতিহাসের চিরচিহ্ন মুদ্রিত হলো? মানহারা মহাদেশে আফ্রিকাকে উদ্দেশ্য করে কবি কথা বলেছেন। আফ্রিকা কবিতায় আমরা আফ্রিকা মহাদেশের যন্ত্রণায় সমব্যথী এক কবির স্বর শুনতে পাই। কবিতার প্রথম স্তবকে রবীন্দ্রনাথ আফ্রিকার ভৌগোলিক বৈশিষ্ট্যের কাব্যিক বর্ণনা দিয়েছেন। কবিতার দ্বিতীয় স্তবক, যেখান থেকে আলোচ্য উদ্ধৃতি গৃহীত হয়েছে, সেখানে রয়েছে আফ্রিকার এক যন্ত্রণাময় ইতিহাসের উপস্থাপনা। স্তবকের গোড়াতেই নিছক ভৌগোলিক কারণে যে আস্ত মহাদেশটি অনেক কাল অবধি বহিঃপৃথিবীর চোখের আড়ালে ছিল, সেই কথাটি কবি জানিয়েছেন। আবার কেবল ভূগোল নয়, উপেক্ষাও ছিল আফ্রিকার অন্তরালে রয়ে যাওয়া একটি কারণ। কিন্তু বহির্বিশ্বে তথাকথিত সভ্য মানুষের দল নিজেদের বর্বরতা প্রকাশ ঘটিয়ে যখন ঔপনিবেশিক স্থাপনের নেশায় আফ্রিকা ও তার আদিম জনগণকে কারারুদ্ধ করল, শেকল দিয়ে বেঁধে দাসে পরিণত করে তাদের বন্দি করে নিল, তখন এতদিন ধরে প্রকৃতির আবডালে দুর্গমের অন্তরালে তৈরি হওয়া একটা গোটা জাতি ও সভ্যতার গায়ে এক লহমায় যেন স্থায়ী দাগ লেগে গেল। কোনোভাবেই সে চিহ্ন মুছে যাওয়ার নয়। এই চিহ্ন, এই দাগ শুধুই স্মারক নয়, তা জন্ম দিয়ে গেল ক্ষতেরও। সেই ক্ষত বিঁধে থাকবে আফ্রিকার ইতিহাসের বুকে চিরকাল। আলোচ্য পংক্তিতেই এভাবেই মানবতাবাদী কবি রবীন্দ্রনাথের ক্রোধ, হতাশা ও যন্ত্রণা মিলিতভাবে ধ্বনিত হয়েছে, মূর্ত হয়েছে তার মানবিক কণ্ঠ। পরের প্রশ্ন, আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাত। আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতার ভাববস্তুকে অনুসরণ করে উদ্ধৃতির তাৎপর্য বিশ্লেষণ করো।
ভালোর উত্তর দেখে নামের মুখে বলছি না, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। 6 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর কম বেশি 150 শব্দে নিজের ভাষায় লেখো, যে কোনো একটি প্রশ্নের মান 5। বারুণীর দিন গঙ্গার ঘাটের দৃশ্য বর্ণনা করো। বারুণী হলো হিন্দু ধর্মের এক ধর্মীয় উৎসব, যেদিন গঙ্গায় পুজো দিয়ে কাঁচা আম বিসর্জন দেওয়া হয়। এমনই একদিনে গঙ্গার ঘাটের দৃশ্য দিয়ে কোনি উপন্যাস শুরু হয়। উপন্যাসের শুরুতেই আমরা দেখি গঙ্গার ঘাট ভিড়ে থই থই, বয়স্করা গঙ্গায় ডুব দিয়ে কাঁচা আম বিসর্জন দিচ্ছেন। ছোট ছেলেরা আম দেখলে হুড়োহুড়ি করে জলে নেমে তা সংগ্রহ করছে এবং প্রথমে আম প্যান্টের পকেটেও পরে পকেট ভরে গেলে ঘাটে কোথাও রেখে আসছে। সেই আম পরে কম দামে বাজারে বিক্রি করবে। স্নান করে মানুষজন কাদা মারিয়ে ঘাটে উঠে আসতে বিরক্তিবোধ করছেন। তারপর অনেকে ঘাটের মাথায় ট্রেন লাইনের দিকে মুখ করে বসা বামুনদের কাছে যায়। তারা পয়সা দিয়ে জামা কাপড় জমা রাখে, গায়ে মাখার সর্ষে বা নারকেল তেল দেয় এবং কপালে চন্দনের ছাপ এঁকে দেন। রাস্তার পাশে বসে থাকে ভিখারির দল। অনেকে দুধারে ছোট ছোট দেবদেবীর দুয়ারে এবং শিবলিঙ্গের মাথায় ঘটি থেকে গঙ্গার জল দেন। এরপর আশেপাশের কাঠের, প্লাস্টিকের, লোহার, খেলনার ও সাংসারিক সামগ্রিক দোকানগুলি দেখতে দেখতে তারা বাড়ির দিকে এগোন। রাস্তায় বাজার থেকে ওল, থোড় অথবা কমলালেবু কিনতে পারেন। রোদে গরম হয়ে ওঠা রাস্তায় খালি পা ফলে তাড়াতাড়ি তারা বাড়ির দিকে পা বাড়ান। আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে এমন কথা বলেছেন কেন? শরীরটাকে চাকর বানানো বলতে তিনি কি বুঝিয়েছেন? 2+3। বক্তা ক্ষিতীশ উদ্দিষ্ট ব্যক্তি বিশ্বধরকে এমন কথা বলেছেন কারণ ক্ষিতীশ বয়সে পঞ্চরুদ্ধ হওয়া সত্ত্বেও তিনি ব্যায়াম ও সংযমের মাধ্যমে নিজের শরীরকে সক্ষম রেখেছেন। তিনি এখনও দৌড়াতে পারেন, সিঁড়ি দিয়ে স্বচ্ছন্দে ওঠানামা করতে পারেন, এমনকি নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে শরীরের কোনো অঙ্গকে অনড় করে রাখতে পারেন। উল্টো দিকে বিশ্বরণ অগাধ অর্থের অধিকারী হওয়া সত্ত্বেও স্বাস্থ্য সচেতন না হওয়ার কারণে দৈহিকভাবে দুর্বল। অপরিমিত খাদ্যাভ্যাস তার দেহের ওজন বাড়িয়েছে, কিন্তু তার মনের জোর কমিয়ে দিয়েছে। শরীর তার মনের কথা শোনে না। শরীরটাকে চাকর বানানোর অর্থ হলো মনের নির্দেশে শরীরের কাজকর্ম নিয়ন্ত্রণ হওয়া। ক্ষিতীশের মতানুসারে লোহা চিবিয়ে খেলেও যদি পাকস্থলীকে মন হজম করার আদেশ দেয় তবে সে তাই করবে। মন যদি পাকে 5 মাইল হাঁটার নির্দেশ দেয়, পা জোড়া অমনি দেবে পৌঁছে। বয়স হলেও গাছের ডাল ধরে ঝুলে থাকা শখ হলে হাত দুটো সে হুকুম তামিল করবে। শরীরটাকে চাকর বানানো বলতে ক্ষিতীশ শরীরের ওপর মনের এই আশ্চর্য নিয়ন্ত্রণকেই বুঝিয়েছেন। 6 থেকে চলিত গদ্যের বঙ্গানুবাদ করো। প্রশ্নের মান রয়েছে 4। বঙ্গানুবাদ দেখে নাও। একজন প্রকৃত বন্ধু সে যে সারা জীবন আমাদের কাছে সৎ থাকে। সে আমাদের দুঃখ এমনকি আনন্দগুলিও ভাগ করে নিতে পারে। কঠিন মুহূর্তে সে আমাদের পাশে দাঁড়ায় এবং সদা সর্বদা সাহায্য করতে প্রস্তুত থাকে। সেই বন্ধুর জীবনের জন্য সব কিছু, এমনকি তার নিজের জীবনের ঝুঁকি নিতেও প্রস্তুত থাকবে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 10ম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেখতে ভুলবেন, আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেড় বছর 10ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 10ম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে তোমার এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তাহলে তোমার কোশ্চেনটা দেখে নাও।